সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হিজবুল্লাহ ড্রোন হামলা ইসরায়েলি সেনা নিহত। আরো বিস্তারিত জানিয়ে দেব। লোহিত সাগরে গ্রিস জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা। গাজা ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে হবে মুসলিম দেশগুলোকেই, বলল ইরান। এদিকে গাজায় ভয়াবহ হামলায় এ পর্যন্ত 645 ইসরায়েলি সেনা নিহত। আরো থাকবে রাশিয়া চীনের বিরুদ্ধে শান্তি সম্মেলন বানচালের অভিযোগ জেলেনস্কির। পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে পুতিনের হুঁশিয়ারি। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি ও খ্রিস্টান রাষ্ট্র ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব, নেতানিয়াহুকে গ্রেপ্তারের আবেদন আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপে বিল পাশ যুক্তরাষ্ট্রে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলা ইসরায়েলি এক সেনা নিহত হয়েছেন। বুধবার উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে ওই ড্রোন হামলা হয়। বৃহস্পতিবার ভোরে এক সেনা নিহতের এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। সার্জেন্ট পদধারী ওই নিহত সেনার নাম রেপাল কাউডার্স, যার বয়স আনুমানিক 39 বছর। খবর টাইমস অফ ইসরায়েলের। উত্তর ইসরায়েলের শহর হুরশিপের লেবানন সীমান্তে দায়িত্ব পালন করছিলেন রেপায়েল। ড্রোন হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওই অঞ্চলের একটি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তারা মারা যান তিনি। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামলায় এক রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছে। ফিলিস্তিনি হামলার প্রতিবাদী ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে গত অক্টোবরে থেকে হামলা চালাচ্ছে। হামাসের হামলায় 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 645 জন। লোহিত সাগরে গ্রিস জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এটি প্রথমবার নয়, এর আগেও লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, জাহাজটি রওনা দিয়েছিল ভারতের মুরমুগাঁও থেকে মিশরের সুয়েজ খালের উদ্দেশ্যে। তবে জাহাজটির নাম জানায়নি ব্রিটিশ নিরাপত্তা সংস্থা। এই সংস্থা জানিয়েছে, এটি পূর্ব আফ্রিকা ইরিথিয়া থেকে 118 নটিক্যাল মাইল পূর্বে থেমেছিল। তবে জাহাজ এবং ক্রুদের অবস্থা এখন পর্যন্ত অজানা। হুতিরা বুধবার লোহিত সাগর এবং আরব সাগরে 3টি জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াসারি জানিয়েছেন, এর মধ্যে একটি মার্কিন জাহাজ রয়েছে। তবে গাজায় বোমা হামলা শুরু পরেই উত্তেজনা ছড়ায় লোহিত সাগরে, কারণ হুতি বিদ্রোহী গোষ্ঠী সেখানে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করেছে। জানা গেছে, ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাতেই সেখানে হামলা শুরুর কথা জানিয়েছিল হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ চালু রাখতে হবে। গাজায় যদি এখনো যুদ্ধবিরতিতে পুরোপুরি রাজি হয়নি ইসরায়েল, গাজায় ইসরায়েলি সেনার আগ্রাসন হত্যাকাণ্ড বন্ধ হয়নি। টানা 8 মাস ধরে গাজা নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েলে। সেখানে প্রায় 8 মাস ধরে চলা যুদ্ধে 36,586 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো 83,074 জন। গাজা ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে হবে মুসলিম দেশগুলোকে, বলল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা এবং অপযোগ্য চালাচ্ছে তার অবসান ঘটানোর জন্য মুসলিম দেশগুলোকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। একই সঙ্গে গাজার নিপীড়িত লোকজনের মধ্যে যাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো যায় তার ব্যবস্থা মুসলিম দেশগুলোকেই করতে হবে। মিশরের পররাষ্ট্র সাময়িক সাকুরি গতকাল শেষ বেলায় ফোন আলাপে এসব কথা বলেছেন। আলী বাকেরি কানি গাজার দক্ষিণ অঞ্চল রাফা শহরে দখলদার ইসরায়েল অব্যাহতভাবে যে বর্বরতা চালাচ্ছে তার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। ফোন আলাপে আলী বাকেরি কানি তেহরান এবং কায়রোর মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক সম্মান এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্বহালের জন্য আরো বেশি আলাপ আলোচনা প্রয়োজন। গতকালের ফোন আলাপে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক নতুন করে শুরু করার জন্য তেহরান এবং কায়রো এ পর্যন্ত বেশ কয়েক দফা গঠনমূলক আলোচনা করেছে। তিনি জানান, প্রায় 8 মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য এবং গাজায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে মিশররা। ইরান এবং মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য দুই মন্ত্রী আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। গাজা ফিলিস্তিন জনগণের উপর ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য একই সঙ্গে কাজ করাতে সম্মত হয় তেহরান এবং কায়রো। সূত্র পাঁচ টুডে। গাজায় ভয়াবহ হামলায় 645 ইসরায়েলি সেনা নিহত। গাজার সংঘাতে এখন পর্যন্ত 6 শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
সর্বশেষ ৩৯ বয়সী এক সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের উত্তর অঞ্চলে অ্যালন ব্রিগেডের ব্যাটালিয়ন ৫০ এর একজন স্টাফ সার্জেন্ট নিহত হয়েছেন। খবর আল জাজিরার। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সেনা সদস্য ইসরায়েলের উত্তর অঞ্চলে হারফাই শহরের হিজবুল্লাহর ড্রোন হামলা নিহত হয়েছেন। হারফাই শহরটি লেবাননের সীমান্তের কাছে অবস্থিত। হামলায় আরো এক সেনা আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের ৬৪৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের উপর আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা শ্রমিক সংগঠন হামাস। এরপরে গাজা পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩৬,০০০ বেশি মানুষ নিহত হয়েছে। হামাস নিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে প্রায় ৮ মাস ধরে চলা সংঘাতে ৩৬,৫৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৮৩,০৭৪ জন। গাজা সংঘাত বন্ধের জন্য কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এভাবে সংঘাত চলতে থাকলেও আরো কয়েক হাজার নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাবে। রাশিয়া চীনের বিরুদ্ধে শান্তি সম্মেলন বানচালের অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইজারল্যান্ডে তার আসন্ন বৈশ্বিক শান্তি সম্মেলনকে বানচাল করার চেষ্টার জন্য রাশিয়া এবং চীনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, রাশিয়া অন্য দেশগুলোকে সম্মেলনে যোগদান থেকে বিরত রাখার চেষ্টা করছে এবং চীন বিষয়টি নিয়ে কাজ করছে। গত শুক্রবার সিঙ্গাপুরে এশিয়ান সিকিউরিটি ফোরামে বক্তৃতাকালে জেলেনস্কি এমন অভিযোগ তুলে তিনি আরো বলেন, রাশিয়ার অস্ত্রের উপাদানগুলো মূলত চীন থেকে আসছে। তবে চীন এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইউক্রেন যুদ্ধে তারা কোনো পক্ষের সহায় কাজ করছে না, যদিও বিষয়টি ক্রমবর্ধমানভাবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রশ্নবিদ্ধ হয়েছে। বেইজিং এর বিরুদ্ধে অস্ত্রের উপাদান পাঠিয়ে মস্কোকে সহায়তা করার অভিযোগ রয়েছে। দেশের বিরুদ্ধে রাশিয়ার বিপুল পরিমাণ তেল এবং গ্যাস ক্রয় করার অভিযোগ রয়েছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবকে উপশম করে রাশিয়ার অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়ার প্রভাব হিসেবে দেখা হয়। জেলেনস্কি সিঙ্গাপুরে অনুষ্ঠিত সারিং সংলাপে অপ্রত্যাশিত উপস্থিত হন। সেখানে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী জুং সহ বিশ্বের প্রতিরক্ষা মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এশিয়ার দেশগুলোর সমর্থন পাবার লক্ষ্যেই মূলত ওই সংলাপে উপস্থিত হন জেলেনস্কি। আঞ্চলিক নেতাদের সঙ্গে দেখা করার পাশাপাশি তিনি চলতি মাসের শেষের দিক থেকে অনুষ্ঠিত ওই শান্তির শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রতিনিধিদের আহ্বান জানান। সম্মেলনটির উদ্দেশ্য সম্পর্কে জেলেনস্কি সময় বলেন, এটি পারমাণবিক সুরক্ষা, খাদ্য সুরক্ষা এবং রাশিয়ার যুদ্ধবন্দী এবং ইউক্রেনের শিশুদের মুক্তির দিকে মনোনিবেশ করবে। এ পর্যন্ত ১০৬টি দেশ তাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি বা তাদের নেতাদের ওই সম্মেলন পাঠাতে রাজি হয়েছে বলে জানান তিনি। তবে রাশিয়াকে ওই শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি এবং চীন এতে যোগ দেবে না। রাশিয়াকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি, কারণ মস্কো প্রথম দিকে সুইজারল্যান্ডকে জানায় যে তারা ওই সম্মেলনে অংশ নিতে চায় না। পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে পুতিনের হুঁশিয়ারি। রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা ঘটলে ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিরল সাংবাদিক সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে ওই সতর্কবার্তা দেন। ইউক্রেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলার ছাড়পত্র পাওয়ার ফলে যুদ্ধের প্রকৃতি যে বদলে যেতে পারে, মস্কোয় সেই আশঙ্কা বেড়েই চলছে। এ নিয়ে পুতিন পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেন, পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আরো গভীরে হামলা হলে তিনি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের খুব কাছে অন্যান্য দেশে প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বাধ্য হতে পারেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির উচ্চপদস্থ সংবাদকদের সঙ্গে প্রথম সাক্ষাতে পুতিন এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি আরো বলেন যে রাশিয়া কখনো পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না। পশ্চিমা বিশ্বের এমন অনুমান ভুল। আপাতত যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইউক্রেনকে কিছু শর্ত মেনে চলতে হচ্ছে। খরকিভের উপর রাশিয়ার হামলার প্রেক্ষাপটে সীমান্তের ঠিক অপর প্রান্তে রাশিয়ার লক্ষ্যবস্তুদের উপর কিছু পশ্চিমা অস্ত্র প্রয়োগের ছাড়পত্র পেয়েছে রাশিয়া। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি ও খ্রিস্টান রাষ্ট্র ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ মিয়ানমারের অংশবিশেষ নিয়ে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্তের বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, অভিযোগের ইঙ্গিত সুস্পষ্ট নয়। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এক প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিং এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন, একটি দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি করতে দিলে কোনো ঝামেলা ছাড়াই আবারও ক্ষমতা থাকতে পারবেন বলে প্রস্তাব দিয়েছিলেন সাদা সামরা একজন। তিনি আরো অভিযোগ করেছেন, বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশের এবং মিয়ানমারের অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। শেখ হাসিনা কি এসব অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে ছড়ছে না? জয় মিলার বলেন, আমি ঠিক নিশ্চিত নই যে ওই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করা হয়েছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি শুধু বলবো ওই অভিযোগ সঠিক নয়।
উল্লেখ্য, গত 23 মে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে গণভবনে 14 দলীয় জোটের এক বৈঠকে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গ্যাস বিক্রির চুক্তিতে রাজি হয়নি। শক্তিশালী দেশটি সেই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়। গ্যাস বিক্রির মোস্টেকা দিয়ে ক্ষমতায় বসার মতো দৈন্যতা ছিলাম না কখনো। বাংলাদেশে এয়ারবেস বানাতে দিলে কারো নির্বাচন জিততে কোনো সমস্যা নেই এমন প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু রাজি হয়নি আমি। বে অফ বেঙ্গল তারা ঘাঁটি বানাবে। ভারত মহাকাশের এই শান্তিপূর্ণ জায়গাটির উপর তাদের নজর। এখানে বেস বানিয়ে তারা কোথায় হামলা করতে চায়, আমি এটা করতে দিচ্ছি না বলেই খারাপ। নেতানিয়াহুকে গ্রেপ্তারের আবেদন আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপে বিল পাস যুক্তরাষ্ট্রে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি প্রতীকী মিলে মঙ্গলবার ভোট দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ গতকাল এই সংক্রান্ত একটি বিলে প্রতিনিধি পরিষদের প্রায় সব রিপাবলিকান সদস্য ভোট দেন। ডেমোক্রেটদের এক পঞ্চমাংশ সদস্য বিলের পক্ষে ভোট দেন। ওই বিলে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত ইস্যুতে জড়িত আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র প্রবেশে বাধা দেওয়া, তাদের ভিসা বাতিল করা এবং যুক্তরাষ্ট্রের তাদের সম্পদ হস্তান্তর বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে। ওই বিলকে একটি বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও খুব সম্ভবত ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে বিলটি অনুমোদন দিতে হবে না। তবে যদি সেখানে অনুমোদন পেয়ে যায় তবে প্রেসিডেন্ট জো বাইডেন তাতে ভেটো দিতে পারেন, কেননা বাইডেন আগেই বলেছেন তিনি দৃঢ়ভাবে ওই বিলের বিরোধিতা করেন।